ক্রিপ্টো বাজারে ইরান ফাঁকি দিচ্ছে আমেরিকার চোখ। হাত মিলিয়ে এসেই চীনের উপহার ডাস্টবিনে ফেলল ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে প্রশ্ন উঠছে, সত্যি হতে চলেছে শেষ জামানা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। ট্রাম্পকে রুখতে একজোট পুতিন, শি জিনপিং। নদীকেই টুকরো টুকরো করে চুরি করছে চীন। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ভূ রাজনৈতিক যুদ্ধের পাশাপাশি এবারে অর্থনৈতিক লড়াইয়েও আমেরিকার চোখে ধুলো দিচ্ছে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে নোবিটেক্স নামের একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহার করে শত শত কোটি ডলারের লেনদেন চালিয়ে যাচ্ছে তেহরান। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের তথ্য মতে 2017 সালে প্রতিষ্ঠিত এই নোবিটেক্স বর্তমানে ইরানের মোট ক্রিপ্টো লেনদেনের 70 থেকে 87% নিয়ন্ত্রণ করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক গবেষণায় দেখা গেছে 2023 সাল থেকে এই নেটওয়ার্কে অন্তত 230 কোটি ডলারের লেনদেন করেছে ইরান, যার বড় সুবিধাভোগী দেশটির সেনাবাহিনী ও কেন্দ্রীয় ব্যাংক। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ছেলেদের মালিকানাধীন ক্রিপ্টো ব্যবসায় যে প্রযুক্তি ও নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে তার সাথেও জড়িত রয়েছে ইরানের নোবিটেক্সের বিনিয়োগকারীদের নাম। একদিকে ওয়াশিংটন যখন ইরানের ওপরে কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে খোদ মার্কিন প্রেসিডেন্টের ব্যবসায় টিকিয়ে রাখছে এমন এক প্রযুক্তি যা ইরানকে বাঁচিয়ে দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধে যেমন যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় না দিয়ে চোখে চোখ রেখে কথা বলছে ইরান, তেমন নিজের আর্থিক বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে দেশটি। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় অর্থনৈতিক লেনদেন ঠিকই জারি রেখেছে তেহরান, এবং সেটি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিতে ইরান নোবিটেক্সের নামে একটি গোপন ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহার করছে। একই নেটওয়ার্কের মাধ্যমে ক্রিপ্টো বিনিয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, 2017 সালে প্রতিষ্ঠিত নোবিটেক্স বর্তমানে ইরানের মোট ক্রিপ্টোকারেন্সি লেনদেনের 70 থেকে 87% একাই নিয়ন্ত্রণ করে, এবং এ প্ল্যাটফর্মটি ইরানি নাগরিকদের জন্য আন্তর্জাতিক ক্রিপ্টো বাজারে প্রবেশ করা ও ডিজিটাল সম্পদ যেমন বিটকয়েন, ইথারিয়াম বা ট্রেথার কেনা বেচা করার প্রধান মাধ্যম। রয়টার্সের গবেষণা বলছে, 2023 সাল থেকে নোবিটেক্স নেটওয়ার্কে অন্তত 230 কোটি ডলার লেনদেন করেছে ইরান, এবং এর সুবিধাভোগী হয়েছে দেশটির সেনাবাহিনী ও কেন্দ্রীয় ব্যাংক। ঠিক একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ছেলেরা মিলে গড়ে তুলেছেন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামে একটি বড় ক্রিপ্টো ব্যবসা। আশ্চর্যের বিষয় হলো, নোবিটেক্স ব্যবহার করে ইরান আমেরিকার চোখ ফাঁকি দিচ্ছে, বিষয়টি জানেন না ট্রাম্প। এর চেয়েও বড় আশ্চর্যের বিষয়, একই নেটওয়ার্কের মালিক ও ধন কুবেরদের বিনিয়োগ রয়েছে ট্রাম্পের কোম্পানিতেও, যেখানে ট্রাম্প পরিবারের প্রায় 100 কোটি ডলারের স্বার্থ জড়িয়ে আছে। এই ঘটনাটি বিশ্ব রাজনীতির এক বড় বৈপরীত্যকে সামনে এনেছে। একদিকে আমেরিকা যখন ইরানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের ব্যবসায় টিকে রাখছে এমন এক প্রযুক্তি যা ইরানকে বাঁচিয়ে দিচ্ছে। সালমান ইসলাম পলক, কালবেলা। বাইরে বিশ্ব রাজনীতির দুই পরাশক্তির হাসি মুখের করমর্দন, আর ভেতরে চরম আস্থাহীনতার এক নজিরবিহীন রূপ দেখল বিশ্ব। বেজিং সফর শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল যখন দেশে ফিরছিলেন, ঠিক তখনই বেইজিং বিমানবন্দরে ঘটে গেছে এক নাটকীয় ঘটনা। ট্রাম্পের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার ঠিক আগ মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা নির্দেশ জারি করেন, চীন থেকে পাওয়া কোনো জিনিসপত্রই বিমানে তোলা যাবে না। এই কড়া নির্দেশের পরপরই হোয়াইট হাউসের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছ থেকে চীন সরকারের দেওয়া মোবাইল ফোন, পরিচয়পত্র এবং সব উপহার সামগ্রী কেড়ে নিয়ে রানওয়েতে রাখা একটি বড় ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়। ওয়াশিংটনের আশঙ্কা ছিল, এসব উপহারের আড়ালে লুকিয়ে থাকতে পারে বেইজিংয়ের আধুনিক কোনো গোপন নজরদারি প্রযুক্তি। পুরো সফর জুড়ে দুই দেশের কর্মীদের মধ্যকার চরম উত্তেজনা ও বিমানবন্দরের এই ঘটনা প্রমাণ করছে আমেরিকা ও চীনের মধ্যকার গভীর অবিশ্বাসের ফাটল কতটা তীব্র। বিস্তারিত রিপোর্টে।
হাসি মুখে বিদায় নিয়েই চীনের উপহার ছুঁড়ে ফেলল ট্রাম্প। দুই দেশের রাষ্ট্রপ্রধান হাসি মুখে হাত মেলালেও পর্দার আড়ালের গল্প একেবারেই যেন ভিন্ন। বেইজিং সফর শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল যখন দেশে ফিরছিলেন, ঠিক তখনই বেইজিং বিমানবন্দরে ঘটে এ ঘটনা। ট্রাম্পের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠা ঠিক আগ মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা এক কঠোর নির্দেশ জারি করেন। চীন থেকে পাওয়া কোনো জিনিসপত্রই বিমানে তোলা যাবে না। এই নির্দেশের পরপরই বিমানের সিঁড়ির গোড়ায় এক আবেগঘন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। হোয়াইট হাউসের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছ থেকে চীন সরকারের দেওয়া মোবাইল ফোন, পরিচয়পত্র, এমনকি ছোটখাটো উপহার সামগ্রীও কেড়ে নেওয়া হয়। এরপর নিরাপত্তার স্বার্থে সেগুলো ছুঁড়ে ফেলা হয় রানওয়েতে রাখা একটি বড় ডাস্টবিনে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা ছিল এসব উপহারের আড়ালে লুকিয়ে থাকতে পারে আধুনিক কোনো গোপন নজরদারি প্রযুক্তি। নিজের দেশের ও রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠিন কিন্তু স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো সফর জুড়েই দুই দেশের কর্মীদের মধ্যে এক ধরনের অদৃশ্য দেয়াল ও চরম উত্তেজনা ছিল। এমনকি মার্কিন সাংবাদিকদের গাড়ি বহরে যোগ দিতেও বাধা দেয় চীনা নিরাপত্তা কর্মীরা। বাইরে থেকে বিশ্ব রাজনীতির এই দুই পরাশক্তির সম্পর্ক যেমনই দেখাক না কেন, ভেতরের এই গভীর অবিশ্বাস প্রমাণ করে মানুষে মানুষে বিশ্বাসের অভাব কতটা দূরত্ব তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী সংঘাত ও পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের লড়াই বিশ্ববাসীকে নতুন এক ভাবনার দিকে ঠেলে দিচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি শেষ জামানা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? ইসলামী আকীদা ও হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামতের আগে বিশ্ব এক ভয়াবহ মহাযুদ্ধের মুখোমুখি হবে, যাকে পরিভাষায় বলা হয়েছে আল মালহামাতুল কুবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ইঙ্গিত অনুযায়ী আখিরি জামানার মূল ঘটনাবলী সিরিয়া, ইরাক, ফিলিস্তিন এবং মক্কা মদিনা অঞ্চল জুড়ে আবর্তিত হবে। হাদিসের বিবরণ মতে সিরিয়ার দাবিক বা আমাক নামক স্থানে মুসলিম ও পশ্চিমা শক্তির মাঝে মানব ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইমাম মাহদী ও হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এবং বর্তমান ইসরায়েলের লুদ নামক স্থানে দাজ্জালের পতনের মাধ্যমে সত্যের চূড়ান্ত বিজয় হবে। এই যুদ্ধ ঠিক কবে হবে তা সুনির্দিষ্টভাবে একমাত্র আল্লাহই জানেন। তবে বর্তমান বৈশ্বিক সমীকরণ যেন সেই স্পর্শকাতর পরিস্থিতির দিকেই ইঙ্গিত করছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি শেষ জামানা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ, ধর্ম আর ক্ষমতার সংঘাতের কেন্দ্রে রয়েছে মধ্যপ্রাচ্য। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় এই এক টুকরো ভূখণ্ডকে ঘিরে বারবার বদলেছে পৃথিবীর মানচিত্র। আজ বিশ্ব রাজনীতির জটিল সমীকরণে দাঁড়িয়ে অনেকেই ধারণা করছেন মানব সভ্যতার শেষ যুদ্ধটি এই অঞ্চল থেকেই শুরু হবে। ইসলামী আকীদা ও হাদিসের পাতা ঘাঁটলে এই প্রশ্নের উত্তর বেশ স্পষ্ট হয়ে ওঠে। আখেরি জামানা বা শেষ জামানায় কিয়ামতের আগে এক ভয়াবহ মহাযুদ্ধের মুখোমুখি হবে এই বিশ্ব, যাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে আল মালহামাতুল কুবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে স্পষ্ট ইঙ্গিত রয়েছে আখেরি জামানায় মূল ঘটনাবলী সিরিয়া, ইরাক, ফিলিস্তিন এবং মক্কা মদিনা সংলগ্ন এলাকা জুড়েই আবর্তিত হবে। সেই ভয়াবহ সংঘাতের সূচনা পর্ব নিয়ে হাদিসে এক রোমাঞ্চকর বিবরণ রয়েছে। সিরিয়ার দাবিক বা আমাক নামক স্থানে মুসলিম ও পশ্চিমা শক্তির মধ্যে এক যুদ্ধ সংঘটিত হবে। এটি কোনো সাধারণ যুদ্ধ হবে না, বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেবে এটি। চারপাশ থেকে শত্রু বাহিনী দলবদ্ধভাবে মুসলিমদের উপর চড়াও হবে। ঠিক এই চরম সংকটের মুহূর্তে আগমন ঘটবে ইসলামের কাঙ্ক্ষিত পথপ্রদর্শক ইমাম মাহদীর। তার নেতৃত্বে মুসলিমরা এই মহাযুদ্ধে ঘুরে দাঁড়াবে। তবে নাটকের আসল মোড় আসবে যখন মরীচিকার মতো ধোঁকা নিয়ে পৃথিবীতে আবির্ভাব ঘটবে দাজ্জালের। কিন্তু অন্ধকার যত ঘনীভূত হয়, আলোর আগমনও ততটাই নিশ্চিত হয়। দাজ্জালে সে ভয়াল রাজত্ব গুড়িয়ে দিতে আগমন ঘটবে হযরত ঈসা আলাইহিস সালামের। ইমাম মাহদী ও হযরত ঈসা আলাইহিস সালামের যৌথ নেতৃত্বে শুরু হবে সত্য মিথ্যার চূড়ান্ত ফয়সালা।
বর্তমানে ইসরায়েলের লুদ নামক স্থানে দাজ্জাল ও তার বাহিনীকে চিরতরে নিস্তেজ করার মাধ্যমে পতন ঘটবে সব অপশক্তির। বর্তমান বাস্তবতাও যেন ঠিক সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্য সবসময়ই বিশ্বের পরাশক্তিগুলোর মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষ করে ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চলে চলমান দীর্ঘমেয়াদী সংঘাত এবং পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের লড়াই অনেককে এই ভাবনার দিকে ধাবিত করে যে হাদিসে বর্ণিত সেই সময়টি হয়তো নিকটবর্তী। ইসলামী দৃষ্টিকোণ থেকে কিয়ামতের পূর্বে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ এবং চূড়ান্ত সত্য মিথ্যার লড়াই মধ্যপ্রাচ্যকে ঘিরেই আবর্তিত হবে। পরাশক্তিগুলোর স্বার্থের সংঘাত এবং ধর্মীয় ভবিষ্যৎবাণীর মিলনস্থল হিসেবে মধ্যপ্রাচ্যই হবে সেই শেষ যুদ্ধের রণক্ষেত্র, যা পুরো পৃথিবীর মানচিত্রকে চিরতরে বদলে দেবে। তবে ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, এই যুদ্ধ ঠিক কবে শুরু হবে তার সুনির্দিষ্ট সময় কেবল মহান আল্লাহই জানেন। কিন্তু মধ্যপ্রাচ্য যে বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর কেন্দ্র তা অস্বীকার করার উপায় নেই। সনম সিদ্দিকী, কালবেলা। বিশ্ব রাজনীতিতে চিরন্তন এক প্রবাদ, শত্রু একে অপরের পরম বন্ধু। মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতি অভিন্ন বিরোধিতা এবং ওয়াশিংটনকে রুখতে এবার সে প্রবাদকে বাস্তবে রূপ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রতিবেশী সুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25তম বার্ষিকীতে পুতিনের বেজিং সফর দুই দেশের এই সীমাহীন বন্ধুত্বকে আরও জোরালো করেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে চীনের ওপরে রাশিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত নির্ভরশীলতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এই অংশীদারিত্ব চরম অসম, কারণ রাশিয়ার কাঁচামাল ও জ্বালানির ওপরে চীন শর্ত আরোপ করলেও বেইজিংয়ের মোট বাণিজ্যের মাত্র 4% হয় রাশিয়ার সাথে। আপাতদৃষ্টিতে এই সম্পর্কে কিছু স্বার্থের ভিন্নতা ও ভারসাম্যহীনতা থাকলেও ভূ রাজনৈতিক বাস্তবতা এবং নিজেদের অস্তিত্বের স্বার্থেই মস্কো ও বেইজিং এই নমনীয় কৌশলগত জোটকে অটুট রাখছে। বিস্তারিত রিপোর্টে। শত্রু একে অপরের পরম বন্ধু, এমনটাই যেন মনে হচ্ছে পুতিন শি জিনপিং এর বন্ধুত্ব দেখে। দীর্ঘ 39 বছর ধরে সম্মিলিতভাবে ক্ষমতায় থাকা শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তাদের সম্পর্ককে এক সীমাহীন বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25তম বার্ষিকীতে পুতিনের বেইজিং সফর এই বন্ধনকে আরও দৃঢ় করেছে। মস্কো ও বেইজিং এর এই ঘনিষ্ঠতার মূল কারণ মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতি অভিন্ন বিরোধিতা এবং 4300 কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রক্ষা করা। তবে ইউক্রেন আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়ার এই সম্পর্কের উপর নির্ভরশীলতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার কাঁচামাল ও জ্বালানির বিশাল বাজার এবং চীনের উন্নত প্রযুক্তি ও শিল্প একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। এই অংশীদারিত্ব চরম অসম এবং এটি মূলত চীনের শর্তে পরিচালিত। চীন রাশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলেও চীনের মোট বাণিজ্যের মাত্র 4% রাশিয়ার সাথে হয়। রাশিয়া তার প্রযুক্তির 90% এখন চীন থেকে আমদানি করছে। গ্যাস সরবরাহের জন্য পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইনের প্রাথমিক চুক্তি রাশিয়ার জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, আর চীনের জন্য তা অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা। তবে কনিষ্ঠ অংশীদার হওয়ার এই ভারসাম্যহীনতা রাশিয়ার পরাশক্তি ইমেজের জন্য একটি বড় ক্ষতি ও ঝুঁকির কারণ। এটি কোনো আনুষ্ঠানিক সামরিক বা অনমনীয় জোট নয়, বরং একটি নমনীয় কৌশলগত অংশীদারিত্ব। দুই দেশ একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, তবে বিশ্ব ব্যবস্থা নিয়ে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। রাশিয়া যুক্তরাষ্ট্রকে পুরোপুরি এড়াতে চায়, অন্যদিকে চীন ওয়াশিংটনের দরজা বন্ধ না করে আরও বাস্তববাদী নীতিতে বিশ্বাসী। পশ্চিমা নিষেধাজ্ঞা ও কঠোর ভিসা নীতির কারণে রুশদের কাছে এখন চীন অন্যতম প্রধান গন্তব্য। ভিসামুক্ত ভ্রমণ, যৌথ গবেষণা ও বৃত্তি দুই দেশের সমাজ ও জনগণকে কাছাকাছি আনছে। অসামঞ্জস্য ও স্বার্থের ভিন্নতা সত্ত্বেও ভূ রাজনৈতিক বাস্তবতায় এই অংশীদারিত্ব বর্তমানে অটুট। কোনো কার্যকর বিকল্প না থাকায় উভয় পক্ষই বিশ্বাস করে এ সম্পর্কের পতন রোধ করা তাদের নিজেদের অস্তিত্বের জন্য অত্যন্ত জরুরি। নাজমুন নাহার উসবা, কালবেলা। আধুনিক বিজ্ঞানের এই যুগেও শীতকালে আস্ত নদী কেটে লাখ লাখ টন প্রাকৃতিক বরফ মজুত করছে চীন। আপাতদৃষ্টিতে একে নদী চুরি মনে হলেও এর নেপথ্যে রয়েছে দেশটির অবিশ্বাস্য দুটি কৌশল।
প্রথমটি হলো বিশ্বের অন্যতম সেরা হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব, যেখানে কৃত্রিম বরফের চেয়ে নদীর ঘন, শক্ত ও স্ফটিকের মতো স্বচ্ছ বরফ দিয়ে তৈরি হয় চোখ ধাঁধানো সব ভাস্কর্য। আর দ্বিতীয় কারণটি আরও জাদুকরী, কোনো প্রকার বিদ্যুৎ খরচ ছাড়াই তীব্র গরমে পুরো শহর ঠান্ডা রাখা। শীতকালে সংহুয়া নদী থেকে কাটা এই বিশাল বরফখণ্ডগুলো মাটির নিচে বিশেষ থার্মাল শিট ও খড় দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয় যা গ্রীষ্মের তীব্র তাপেও গলে না। পরবর্তীতে বিদ্যুৎ ছাড়াই এই বরফ দিয়ে গ্রীষ্মকালে বাজার, কোল্ড স্টোরেজ ও মাছ মাংসের আড়ত ঠান্ডা রাখে তারা। প্রকৃতির দেওয়া শীতকে মুঠোয় ভরে গরমে কাজে লাগানোর এই চতুর ও পরিবেশ বান্ধব প্রযুক্তি এখন বিশ্বজুড়ে তুমুল ভাইরাল। বিস্তারিত দেখুন রিপোর্টে। শীতকালে বরফ কেটে মজুত করে চীন। মনে হয় যেন নদীকেই টুকরো টুকরো করে চুরি করছে দেশটি। এমন ঘটনায় অনেকেই মনে করেন, কেনই বা বরফ কেটে স্তরে স্তরে মজুত করছেন চীন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। শীতের রাতে যখন চারিদিকে বরফ জমে যায়, তখন হাজার হাজার মানুষ নেমে পড়ে চীনের সংহুয়া নদীতে। আধুনিক বিজ্ঞানের যুগেও তারা নদী থেকে কেটে নিচ্ছে লাখ লাখ টন প্রাকৃতিক বরফ। দেখে মনে হবে যেন আস্ত একটা নদীকেই টুকরো টুকরো করে চুরি করা হচ্ছে। মূলত দুটি কারণকে কেন্দ্র করে প্রতি বছর এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে অনেক মানুষ নদীতে জমা বরফ কাটতে নেমে পড়েন। প্রথম এবং প্রধান কারণটি হল বিশ্বখ্যাত হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব। প্রতি বছরের শুরুতেই আয়োজন দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটন চীনের এই প্রান্তে ছুটে আসেন। আধুনিক ফ্রিজ বা কৃত্রিম উপায়ে বরফ তৈরি না করে এই তীব্র ঠান্ডায় নদী থেকে বরফ মজুত করার কারণ, কৃত্রিম উপায়ে তৈরি বরফের ভেতর বাতাস আটকে থাকার কারণে তা দ্রুত গলে যায় এবং তাতে কাঁচের মতো স্বচ্ছতা থাকে না। অন্যদিকে সুয়াংহুয়া নদীর তীব্র স্রোতের কারণে এখানকার প্রাকৃতিকগতভাবে জমে যাওয়া বরফ হয় অত্যন্ত ঘন, শক্ত এবং স্ফটিকের মতো স্বচ্ছ। আর এই নিখুঁত প্রাকৃতিক বরফই হলো চীনা শিল্পীদের অবিশ্বাস্য সব ভাস্কর্য গড়ে তোলার প্রধান হাতিয়ার। দ্বিতীয় কারণ হলো চীনে কোনো বিদ্যুৎ খরচ না করেই তীব্র গরমে পুরো শহর ঠান্ডা রাখার এক জাদুকরী কৌশল দাঁড় করেছে। নদী থেকে কাটা এই বিশাল বরফ খণ্ডগুলোকে তারা মাটির নিচে বিশেষ থার্মাল শিট, খড় আর ত্রিপল দিয়ে এমনভাবে ঢেকে রাখে যেন গ্রীষ্মের তীব্র গরমেও এক ফোঁটা বরফ না গলে। যখন পুরো বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং আর চড়া বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত, তখন চীন এই জমানো বরফ দিয়ে খরচ ছাড়াই গ্রীষ্মকালের বাজার, কোল্ড স্টোরেজ ও মাছ মাংসের আরও ঠান্ডা রাখছে। এটি একাধারে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। প্রকৃতির দেয়া শীতকে মুঠোয় ভরে গরমে কাজে লাগানোর এই চতুর আইডিয়াই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রযুক্তির চূড়ায় বসে প্রকৃতির এই সহজ ব্যবহার প্রমাণ করে, বুদ্ধি থাকলে জিরো খরচেও দুনিয়া কাঁপানো সম্ভব। সালমান ইসলাম পলক, কালবেলা। দর্শক, এই ছিল আজকের কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।